কষ্টের হাসি ফুটে উঠল। 12 বছর, পুরো 12 বছর ধরে সে যেটাকে নিজের জীবনের সবচেয়ে বড় সত্যি ভেবেছে, আজ তার বাবা খুব শান্তভাবে এসে জানিয়ে দিলেন ওটা আসলে বৈধ বিয়ে ছিল না। কিন্তু আশ্চর্যের বিষয়, এটা শুনে আদর একটুও ভয় লাগছে না, বরং তার মাথায় এখন অন্য হিসাব চলছে। সে সোফায় বসে পড়ল, তারপর নিজের চুলে হাত চালিয়ে হেসে উঠল। বিয়ে হয়নি, সমস্যা কোথায়? বিয়ে সত্যি ছিল না, ঠিক আছে। সে চাইলে এখনই সত্যি করে নিতে পারে, আজ বা কাল, যে কোনো মুহূর্তে। কারণ একটা বিষয় তার বিন্দুমাত্র সন্দেহ নেই, রঙও তাকে ভালোবাসে। আর্দ্র জানে, খুব ভালো করেই জানে। তাই রঙকে অন্য কারো সাথে বিয়ে দিয়ে দেওয়ার চিন্তায় তার ভয় লাগছে না। যেটা তাকে সবচেয়ে বেশি বিরক্ত করছে, তাকে রাগিয়ে দিয়েছে, সেটা হলো তার বাবা আবার তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে। আর্দ্র বিরক্ত মুখে সোফায় হেলান দিল, তারপর বাবার গম্ভীর গলা নকল করে বলল, আমি রঙকে এমন ছেলের সাথে বিয়ে দিব যে আমাদের কাছাকাছি থাকবে। আর্দ্র ঠোঁট বাঁকিয়ে মাথা নাড়ল। বাহ, ইমোশনাল ব্ল্যাকমেল, নতুন ভাষণ। উনি কি ভেবেছেন আমি ভয় পেয়ে যাব? আর্দ্র হঠাৎ সোফা থেকে উঠে সোজা নিজের রুমে ঢুকে পড়ে। আলমারি খুলে দ্রুত কাপড় বের করতে লাগলো। একের পর এক শার্ট, জ্যাকেট, ফাইল সব এলোমেলো ভাবে বিছানায় ছুঁড়ে দিচ্ছে। যদিও বাবার কথায় সে একটুও ভয় পায়নি, কিন্তু তারপরও সে কোনো ঝুঁকি নিতে রাজি নয়, বিশেষ করে যখন তার প্রতিপক্ষ নিজের বাবা। সে খুব ভালো করেই জানে সারফার সাহেব কখনো সরাসরি কিছু করে না, সব সময় চাপ দিবেন, মানসিকভাবে কণ্ঠসাব করবেন, তারপর নিজের ইচ্ছা মতো সিদ্ধান্ত বের করে আনবেন। ছোটবেলা থেকেই এই মানুষটার সাথে যুদ্ধ করে বড় হয়েছে আদ্র, তাই এবারও বুঝতে তার বাকি নেই। এটা শুধু বিয়ের প্রস্তাব না, এটা একটা চাপ, একটা সতর্কবার্তা। দেশে ফিরে আসো, না হলে রঙকে হারাবে। আর্দ্র জামা ব্যাগে ঢোকাতে ঢোকাতে হঠাৎ থেমে গেল, তারপর বিরক্ত মুখে বিড়বিড় করলো, সিরিয়াসলি বাবা কি সত্যি ভাবছে আমি বসে বসে দেখব কোনো ছেলে এসে রঙকে নিয়ে চলে যাচ্ছে? শ্বশুর হয়ে ছেলের বউকে অন্য জায়গায় বিয়ে দিতে চায়? একটা টি শার্ট ভাঁজ করে ব্যাগে ছুঁড়ে ফেলে বলল, বাপ হয়ে ছেলের সাথে শ্বশুরের মতো আচরণ শুরু করে দিয়েছে। আর্দ্র ধীরে ধীরে ব্যাগের চেন টানলো। বাবার হুমকিতে নিজেকে কাবু করতে দিবে না বলেও দেশে যাওয়ার জন্য পা বাড়ালো। দেশে সে এমনিতেই ফিরতো 2-1 মাস আগে বা পরে, তাহলে এখনই ফিরতে সমস্যা কোথায়? তার থেকে বড় কথা, সে রঙের কাছে নেই বলেই রঙের বিয়ের জন্য প্রস্তাব এসেছে। আজ এসেছে, কাল আবার আসবে, এসব সে হতে দিতে পারে না। রং তার ছিল, তার আছে, শুধু তারই থাকবে, অন্য কাউকে তাকে নিয়ে স্বপ্ন দেখতে দিবে না। কলেজের করিডোর জুড়ে তখন হালকা কোলাহল, কেউ ক্লাসে ঢুকছে, কেউ আড্ডা দিচ্ছে, কেউ আবার শেষ মুহূর্তে দৌড়ে নোট ফটোকপি করতে যাচ্ছে। এই শৃঙ্খলার মাঝে রং আর মীরা দুপাশ থেকে মেঘের দুহাতে চেপে ধরে টেনে নিয়ে যাচ্ছে। মেঘের অবস্থা এমন যেন তাকে জোর করে কিডন্যাপ করা হচ্ছে। রং, তুই কি শুরু করেছিস? আমাকে এমন টেনে কোথায় নিয়ে যাচ্ছিস? সে হাঁটতে হাঁটতে বিরক্ত মুখে বলল, তারপর সন্দেহ ভরা চোখে মীরার দিকে তাকালো। আর মীরা, তোমাকে চিনি 1 মাসও হয়নি, আমরা কবে থেকে এত ক্লোজ হলাম যে তুমি আমাকে এভাবে ধরে টানাটানি করছো? মীরা নিজেও নিজের হাতের দিকে তাকিয়ে কিছুটা চিন্তিত ভঙ্গিতে বলল,
সত্যি বলতে আমিও জানি না। তারপর খুব সিরিয়াস মুখ করে যোগ করলো, রং বলেছে ধরতে, আমি ধরেছি। মেঘ হতভম্ব হয়ে তাকালো। তোমরা দুজনেই মানসিকভাবে সুস্থ তো? রং নির্বিকার ভঙ্গিতে বলল। আশ্চর্য, বেস্ট ফ্রেন্ডরা হাত ধরে হাঁটে না? আমরাও সেই রকম হাসছি, তাই বলে আমাকে গরুর মতো টানতে হবে? মেঘ হাত ছাড়ানোর চেষ্টা করতেই রং আরো শক্ত করে ধরে ফেললো। মেঘ হতাশ হয়ে মাথা নাড়ল। কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু হবে। ক্লাসে না গিয়ে আমরা যাচ্ছি কোথায়? রং রহস্যময় ভঙ্গিতে চারপাশে তাকিয়ে ফিস করে বলল, একজন তোর সাথে কথা বলবে। মেঘকে চোখ ছোট করে তাকালো। সেই একজন কি আরিশ? রং আর মীরা একসাথে মাথা নাড়লো। হ্যাঁ। মেঘকে সঙ্গে সঙ্গে থেমে গেল। করিডোরের শেষে মাথায় এসে সে এমন ভাবে দাঁড়িয়ে পড়লো যেন আর এক পাও ও যাবে না। এই পাশে কোনো ক্লাসের রুম না থাকা জায়গাটা বেশ ফাঁকা। সে দু হাতে ছাড়িয়ে নিয়ে বিরক্ত গলায় বলল, রং, তোকে কতবার বলেছি আমি আরিশের সাথে কোনো রিলেশনে যাব না। তুই কেন বারবার ওর হয়ে আমাকে বুঝাচ্ছিস? রং নাটকীয় দীর্ঘশ্বাস ফেললো। আরে আরিশ এখন অনেক ভালো হয়ে গেছে, তাই না মীরা? ও প্লিজ। রং এবার গম্ভীর মুখে বলল, সত্যি বলছি। ও বলেছে তুই একবার রাজি হলে ও পুরোপুরি ভালো হয়ে যাবে, অন্য কোনো মেয়ের সাথে যোগাযোগ রাখবে না। একটু থেমে গর্বিত গলায় যোগ করলো, রাখবে না কি? অলরেডি সব বাদ দিয়ে দিয়েছে। মেঘ ভুরু তুলল। এমন কোনো নিশ্চয়তা আছে যে ও আবার আগের মতো হবে না? তুই গ্যারান্টি দিতে পারবি? রং কিছুক্ষণ চুপ করে রইল। দেখ, গ্যারান্টির কথা পরে, তোকে তো আর বিয়ে করতে বলছি না। মীরা মাথা নেড়ে বলল, হ্যাঁ, টেল ভাষণ চালিয়ে দেখ। মেঘ অবিশ্বাসের দৃষ্টিতে তাকালো। আমি কি এফ নাকি? রং এবার হেসে ফেলল। শুধু কিছুদিন কথা বল। ও কি বলতে চায় শোন, একটা চান্স দিয়ে দেখ। তারপরও ভালো না লাগলে আমি নিজেই ওকে বলবো তোকে ডিস্টার্ব না করতে। মেঘটা ঠোঁট বাঁকিয়ে বলল, ও তোর কথা শুনবে? রং সঙ্গে সঙ্গে কোমরে হাত দিয়ে এমন ভাব নিল যেন পুরো থানার দায়িত্ব তার উপর। শুনবে না মানে ওর 14 গোষ্ঠী শুনবে। মীরা আর মেঘ দুজনেই হেসে ফেলল। রং থামলো না। বাপের বাড়ির 7 গোষ্ঠী, শ্বশুর বাড়ির 7 গোষ্ঠী, সব। মীরা এবার পেট চেপে হাসতে হাসতে বলল, এত কনফিডেন্স আসে কোথা থেকে? রং চুল ঝাঁকিয়ে গর্বিত ভঙ্গিতে বলল, থাকবে না? আমি কে চিনিস? কে আপনি? হঠাৎ পিছন থেকে ভেসে আসা পরিচিত গম্ভীর কণ্ঠে তিনজনই চমকে উঠল। ঘুরে দেখতেই আশিক স্যার দাঁড়িয়ে আছেন। তিনজন এতক্ষণ নিজেদের কথায় এতটাই মগ্ন ছিল যে তিনি কখন এসে পিছনে দাঁড়িয়েছেন কেউ টেরই পায়নি। মুহূর্তেই তিনজন সোজা হয়ে দাঁড়িয়ে গেল। আশিক হাতে বুকের সামনে ভাঁজ করে দাঁড়িয়ে আছেন, তার দৃষ্টি সরাসরি রঙের দিকে। বলছেন না যে? তিনি শান্ত গলায় বললেন, আপনি এমন কে? রং কয়েক সেকেন্ড হতবুদ্ধি হয়ে তাকিয়ে রইল। জি। আশিক এবার ধীরে ধীরে বললেন, আপনি এমন কে যে ক্লাস বাদ দিয়ে করিডোরে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন? মীরা নিচু হয়ে ফিসফিস করে বলল, শেষ। আজ আমরা শেষ। রং তাকে কোনো দিয়ে গুঁতো দিল। তারপর নার্ভাসে হেসে বলল, না মানে আমাদের ক্লাস এখনো শুরু হয়নি। ক্লাস শুরু হয়নি? আশিকের চোখ আরো সরু হয়ে এলো।
মেঘ দ্রুত পরিস্থিতি সামলাতে ঝাঁপিয়ে পড়লো। সরি স্যার, আমরা বেল খেয়াল করিনি, আমরা এখনই ক্লাসে যাচ্ছি। যাও। আশিক মাথা নাড়লেন, তারপর আবার রঙের দিকে তাকালেন। মনে হলো কিছু একটা বলবেন, কিন্তু শেষ পর্যন্ত বললেন না। শুধু শান্ত কঠিন গলায় বললেন, ক্লাস বাদে যেন আর বাহিরে না দেখি, বলে তিনি চলে গেলেন। তিনি চোখের আড়াল হতে মীরা নাটকীয়ভাবে বুক চেপে বলল, আল্লাহ, আমি তো ভেবেছিলাম উনি এখানেই আমাদের সাসপেন্ড করে দিবে। কেমন ভয়ঙ্কর ভাবে কথা বলে। মেঘ এবার রঙের দিকে তাকিয়ে বলল, আমার কেন জানি মনে হচ্ছে এই ছাড় তোকে দেখতে পারে না। মীরা বুড়ো কুচকালো। কেন জানি না, কিন্তু উনি তোর সাথে একটু অন্যরকম আচরণ করে। মীরা মাথা নাড়ল। হ্যাঁ, কেমন যেন আলাদা রাগ দেখায়। রং, তুই কি এমন কিছু করেছিস নাকি যার কারণে স্যার তোমাকে দেখতে পারে না? দেখতে পারে না? এক্সকিউজ মি। রং হঠাৎ নাটকীয়ভাবে চুলে হাত ঝাঁকিয়ে বুক সোজা করে দাঁড়ালো। আমাকে সবাই দেখতে পারে। মীরা চোখ উল্টালো। রং আরো ভাব নিয়ে বলল, আমি দেখার মতো একটা মেয়ে, বললে সে ধীরে ধীরে চুল উড়িয়ে দিল। মেঘ আর মীরা দুজন একসাথে নাক কুঁচকে উঠল। ইস, ঢং। পরের মুহূর্তেই তিনজন একসাথে হেসে উঠল। তাদের অজান্তেই করিডোরের পাকের দেয়ালের আড়ালে তখনও আশিক দাঁড়িয়েছিলেন। রঙের শেষ কথাটা শুনে তার ঠোঁটের কোণে ধীরে ধীরে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। কলেজ শেষে অনেক কষ্টে মেয়েকে রাজি করিয়ে আরিশের সাথে কথা বলার ব্যবস্থা করে দিয়েই বাড়ি ফিরল রং। পুরো রাস্তা জুড়েই তার মুখে ক্লান্তির ছাপ থাকলেও ভেতরে কোথাও হালকা একটা শান্তি কাজ করছিল। অন্তত আজ আরিশকে একটু হলেও সুযোগ করে দিতে পেরেছে। বাড়িতে ঢুকতেই তার চোখ পড়ল কাজের মেয়েটার দিকে। সে আর্দ্র রুম পরিষ্কার করছে। রং ব্রুকুসকে বলল, এই রুম তো পরশুই পরিষ্কার করা হয়েছে, আবার কেন? মেয়েটা বিছানার চাদর ঠিক করতে করতে হেসে বলল, ছোট স্যার আজ সকালে বাড়ি ফিরছেন না, তাই ম্যাডাম আবার পরিষ্কার করতে বলছে। কথাটা শুনে রং যেন কয়েক সেকেন্ড ধীর হয়ে গেল। তারপর ধীরে ধীরে চোখ দুটো চকচক করে উঠল। আর্দ্র এসেছে এত তাড়াতাড়ি? সে জানতো আর্দ্র দেশে ফিরবে। এমনকি কয়েকদিন আগেই সারফাস আঙ্কেল তাকে বলেছিলেন আর্দ্র খুব শীঘ্রই ফিরছে, কিন্তু এত দ্রুত চলে আসবে সেটা রং ভাবেনি। আর কথাটা মনে পড়তেই তার মাথায় ভেসে উঠল কয়েকদিন আগের সেই রাতের ঘটনা। সেদিন রাতে সারফাস আঙ্কেল নিজে রংকে নিজের রুমে ডেকেছিলেন। রং একটু অস্বস্তি নিয়েই গিয়ে বসেছিল, কারণ করিম আঙ্কেল বিয়ের প্রস্তাব নিয়ে আসার পর থেকেই বাড়ির পরিবেশ অদ্ভুত একটা গম্ভীর ভাব চলে এসেছিল। সারফাস কিছুক্ষণ চুপচাপ বসে থেকে ধীরে বলেছিলেন, তোমার আর আদর বিয়ের কথা কেউ জানে না বলেই আজ এমন পরিস্থিতি হয়েছে। রং চুপচাপ মাথা নিচু করে বসেছিল। সারফাস শান্ত কণ্ঠে বললেন, এতদিন তুমি ছোট ছিলে, তাই কখনো তোমার বিয়ের কথা কাউকে বলিনি। আসলে বলার প্রয়োজনও মনে করিনি। তারপর খুব ধীরে যোগ করলেন, তুমি এই বাড়ির মেয়ে হিসেবে ছিলে, আর মেয়ে হয়েই থাকবে। কথাটা শুনে রঙের বুকের ভেতর হালকা উষ্ণতা ছড়িয়ে পড়েছিল। এই মানুষটার মুখে মেয়ে শব্দটা শুনলেই কেন জানি তার ভীষণ ভালো লাগে। সারফাস এবার একটু গম্ভীর হলেন, যদিও তোমার আর আর্দ্রর বিয়ের আইন অনুযায়ী কখনোই বৈধ ছিল না, কারণ তখন তোমরা দুজনেই নাবালক ছিলে। রং মাথা নিচু করেই রইল, কিন্তু এখন তোমরা দুজনই প্রাপ্তবয়স্ক। একটু থেমে তিনি বললেন, তাই আমি চাই আর্দ্র দেশে ফিরলে
এবার আনুষ্ঠানিকভাবে তোমাদের বিয়েটা সম্পূর্ণ করতে। কথাটা শুনে মুহূর্তেই রঙের গাল লাল হয়ে উঠল। তার বুকের ভেতরটা কেমন যেন ধক ধক করতে লাগলো। সে মাথা আরো নিচু করে ফেলল। সারপ্রাস এবার তার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। আমি চাই বলেই যে তোমার মতামতের গুরুত্ব থাকবে না এমন না। রং কান খাড়া করে শুনতে লাগলো। তোমার মতামত আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর ধীরে ধীরে বললেন, তুমি না চাইলে এই বিয়ে হবে না। আমি আগেই বলেছি, আগেরটা শুধু নামের বিয়ে ছিল। না না, আমি চাই। রং এত দ্রুত বলে ফেলেছিল যে নিজেই চমকে উঠল। ঘরে কয়েক সেকেন্ডে নীরবতা নেমে এলো। তারপর নিজের কাজে বুঝতে পেরে রঙের মনে হলো মাটির নিচে ঢুকে যায়। লজ্জায় তার কান পর্যন্ত লাল হয়ে গেছে। সে মাথা তুলতেই পারছে না। সারফারাজও কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলেন, যেন এমন উত্তর আশা করেননি। তারপর ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। ঠিক আছে, তাহলে আমি আর্দ্রকে দেশে ফেরার ব্যবস্থা করছি। রং তোতলাতে তোতলাতে বলেছিল, জি, মানে আপনি যা ভালো মনে করবেন। এরপর আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায়নি সে। প্রায় দৌড়ে ঘর থেকে বের হয়ে গিয়েছিল পিছন থেকে তখন নিহা আন্টির হাসির শব্দ ভেসে এসেছিল। আপনি এমন করে বলেন যে বেচারি লজ্জা পেয়ে পালিয়ে গেছে। আর সারপ্রাস পুরো অবাক হয়ে বলেছিলেন, আমি আবার কি বললাম? ও নিজেই তো বলল ও রাজি। সেই দিনের কথা মনে পড়তেই বর্তমানেও রঙের গাল গরম হয়ে উঠল। সে দ্রুত মাথা ঝাঁকিয়ে বর্তমানের দিকে ফিরে এলো। তারপর পুরো বাড়ি জুড়ে আর্দ্রকে খুঁজতে শুরু করলো। ডাইনিং রুম, বারান্দা, স্টাডি রুম, এমনকি ছাদ পর্যন্ত কোথাও নেই। শেষে নিচে নেমে আসতে নিহা তাকে দেখে মুচকি হেসে বললেন, আর্দ্র তোমার আব্বুর সাথে অফিসে গেছে। রং সঙ্গে সঙ্গে থেমে গেল। মুহূর্তে বুঝে গেল নিহা আন্টি বুঝে ফেলেছেন সে কাকে খুঁজছে। লজ্জায় তার মুখ টকটকে লাল হয়ে উঠল। সে কিছু না বলে ধীরে ধীরে নিজের রুমের দিকে চলে গেল। নিহা তাকে যেতে দেখে মনে মনে হেসে ফেললেন। মেয়েটা যত বড়ই হোক, লজ্জা পেলে এখনো একদম ছোট বাচ্চার মতো লাগে। সন্ধ্যার একটু পর হঠাৎ বাড়ির বাইরে গাড়ির শব্দ ভেসে এলো। রং তখন বিছানায় বসেছিল। শব্দটা কানে যেতেই সে প্রায় লাফিয়ে উঠে দাঁড়ালো। তার বুকের ভেতরটা অকারণে ধক ধক করতে লাগলো। সে দ্রুত দরজা খুলে বের হয়ে গেল। তারপর সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে আর্দ্র রুমের সামনে এসে দাঁড়ালো। এক সেকেন্ডও ভাবলো না, কড়া না নেড়েই দরজা খুলে ফেললো। আর দরজা খুলতে রং থেমে গেল। আর্দ্র ঠিক সামনে দাঁড়িয়ে। মনে হলো সেও হয়তো এখনই রুমে ঢুকেছে। কালো শার্টের হাতা গুলো পর্যন্ত গোটানো, চুল এলোমেলো, চোখে ভ্রমের ক্লান্তি। তবুও তাকে দেখেই রঙের বুকের ভেতরটা কেমন নরম হয়ে গেল। আর্দ্র কয়েক সেকেন্ড চুপচাপ তার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে ঠোঁটের কোণে হাসি ফুটলো। সে দুহাত সামান্য ছড়িয়ে দিয়ে নিচু গলায় বলল, মিসিং মি অলরেডি?